হ্যালো ভাই ব্রাদার্স, কি হালচাল আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা স্টোরিটি কন্টিনিউ করব আর প্রবাবলি এই চ্যাপ্টারের মধ্যেই সম্পূর্ণ কাহিনীটি শেষ করে দেওয়ার চেষ্টা করব। তাই যদি চ্যাপ্টার 1 দেখে না থাকেন তবে অবশ্যই চেক আউট করে আসবেন। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্ট। আমাদের কাহিনী শুরু হয় একটি অচেনা জায়গা থেকে, যেখানে সবাই খুব জোর ট্রেনিং করছিল। তাদের ট্রেনিং এর শেষের ধাপ ছিল একটি হ্যামারকে উঠানো, যা মূলত মিওনির ছিল। অনেকে ট্রাই করে উঠাতে পারছিল না, কিন্তু তাদের মধ্যে একজন ওই হ্যামারটি ধরার সাথে সাথেই তার শরীরে লাইটনিং শুরু হয়ে যায়, যার মানে সে একজন থর্স ছিল। কিন্তু অবাক করার মতো বিষয়, সেখানে প্রায় অনেকগুলো থর্স ছিল যাদের সবার হাতেই একটি করে মিওনির ছিল। তাদের সবার মতো একটি কাজই ছিল শেষ নিঃশ্বাস পর্যন্ত এই কিংডমটিকে প্রোটেক্ট করা তাদের গডের জন্য, যা আর কেউ নয়, আমাদের ডক্টর ডুম। শেষ ইনকারশনের পর এই পুরো ব্যাটল ওয়ার্ল্ডটি মূলত ডক্টর ডুমই ক্রিয়েট করেছিল, সবগুলো আর্থ থেকে একটু একটু বাঁচাকুচা পার্ট মিলিয়ে। যার জন্যই এই ওয়ার্ল্ডের মধ্যে একটি ক্যারেক্টারের একাধিক ভার্সনস এক্সিস্ট করে, যাদের সবার মেমোরিজ ম্যানিপুলেট করে গড ডুম এখানে রাজ করছিল। সে তার দুনিয়ার প্রত্যেকটি কিংডমের মধ্যে একজন করে সুপার ভিলেন্সদের দায়িত্বে বসিয়ে রেখেছিল, যার কাজ ছিল ওইসব এরিয়াগুলো কন্ট্রোলে রাখা। যা করতে ব্যর্থ হলে তাদের শাস্তির ব্যবস্থা করা হতো, যা আরো ভয়ানক ছিল, কারণ তখন তাদের এই ওয়ার্ল্ড থেকে নিচে ফেলে দেওয়া হতো, যাকে মূলত শিল্ড নাম দেওয়া হয়েছিল, যেখানে মূলত সব ইউনিভার্সের ইভিল শক্তি, মার্বেল জম্বিস এইসব ছিল, যারা এই ব্যাটল ওয়ার্ল্ডের জন্য থ্রেট হতে পারত। তাই তাদের সব ইউনিভার্স থেকে একত্র করে আলাদা রাখা হয়েছিল এই ওয়ার্ল্ডের বাহিরে, শিল্ডের মধ্যে। ব্যাটল ওয়ার্ল্ডের মধ্যে সব রুলস একমাত্র গড ডুমের বানানো ছিল, যার জন্য সে কোনো ভুল করলো তার মুখের উপর কথা বলার মতো কেউ ছিল না সেখানে, ইভেন ডক্টর স্ট্রেঞ্জও নয়। ডক্টর স্ট্রেঞ্জ মূলত শুরু থেকেই গড ডুমের পাশে ছিল। ব্ল্যাক প্রিস্ট জয়েন করার পরপরই সে জানতে পেরে যে ডক্টর ডুমের আসল উদ্দেশ্য, যা সৎ হবার কারণেই সে তার সাথে চলা শুরু করেছিল। স্ট্রেঞ্জই একমাত্র লোক ছিল যার কোনো মেমোরিজ এখনো পর্যন্ত ম্যানিপুলেট করা হয়নি, কারণ গড ডুম তাকে সবচেয়ে বেশি বিশ্বাস করত, তাই তাকে নিজের লেফট হ্যান্ড বানিয়ে রেখেছিল, যার জন্য এই ওয়ার্ল্ডের মধ্যে সবাই তাকে শেরিফ স্ট্রেঞ্জ নামেই জানতো। সব এভাবেই চলতে থাকতো, কিন্তু এই কাহিনীর মোচড় নেওয়া শুরু করে যখন ওটোপলিস নামের একটি জায়গার মধ্যে একটি অজানা স্পেসশিপ পাওয়া যায়, যাকে ইনভেস্টিগেট করতে কিছু হিরোজ আর থর্সরা এসেছিল। তারা সবাই কিছু বুঝে ওঠার আগেই ওই স্পেসশিপটির দরজা খুলে যায়, যার ভিতর থেকে অনেক বড় একটি ভালা এসে একজন এল্ডার থরের মাথার আরপার হয়ে যায়, যা মেরেছিল থানোস। কারণ ওই স্পেসশিপের মধ্যে মূলত কাবাল গ্রুপের মেম্বার্সরা সহ সব মারাত্মক ভিলেন্সরা ছিল আল্টিমেট ইউনিভার্স থেকে, যারা সবাই শেষ ইনকারশন সার্ভাইভ করে ফেলেছিল। তারা ওইখানে পৌঁছে একদম কেওস শুরু করে দেয়, যার খবর সাথে সাথে আমাদের শেরিফ স্ট্রেঞ্জের কাছে পৌঁছে যায়। সে ইমিডিয়েটলি স্পটে চলে আসে এবং সেখানে মাইলস মোরালেসকে খুঁজে পায়, যে মূলত লুকিয়ে ছিল ওই স্পেসশিপের মধ্যে। মাইলস জানায়, বিশ্বাস করো ভাই, আমি এদের কাউকে চিনি না, আর আমি এখানেই বা আসলাম কিভাবে সেটাও জানি না। শুধু লাস্ট আমার এতটুকুই মনে আছে যে হঠাৎ কোথা থেকে যেন একটা আর্থ এসে আমাদের আর্থের উপর আসতে পড়েছিল। এটা শুনে শেরিফ স্ট্রেঞ্জ একদম অবাক হয়ে যায়, কারণ মাইলসের সবকিছু মনে ছিল, মানে তারা সবাই আগের ওয়ার্ল্ডকে বিলং করত। সে মাইলসকে তার হিডেন প্লেসে নিয়ে যায়, যেখানে আগে থেকেই আরেকটি স্পেসশিপ রাখা ছিল, যা মূলত রিড রিচার্ডস এর স্পেস ক্রাফট, যাতে ক্যাপ্টেন মার্বেল, জেন ফস্টার, ব্ল্যাক প্যান্থার, সাইক্লপস ছাড়াও আরো অনেকে ছিল। শেরিফ স্ট্রেঞ্জ তাদের সবাইকে জানায় এইসব ইনকারশনস 8 বছর আগের ঘটনা। তারা মূলত 8 বছর ধরেই এই স্পেসশিপের মধ্যে ছিল। এটা শুনে তারা একদম অবাক হয়ে রয়ে যায়, কারণ তাদের কাছে এই সবকিছু কয়েক ঘন্টার মতো মনে হয়েছে মাত্র। স্ট্রেঞ্জ তাদেরকে সবকিছু খুলে বলে এই নিউ ওয়ার্ল্ড তৈরি হওয়ার কথা, তাদের নিউ গডের কথা, গড ডুমের কথা। এইসব শুনে তারা কিছুতেই মেনে নিতে পারছিল না, কারণ ডক্টর ডুম কখনই কারো গড হতে পারে না, কারণ তারা সবাই জানতো ডক্টর ডুম আসলে কত বড় শয়তান। কিন্তু শেরিফ স্ট্রেঞ্জ তাদের কারো কথাই কান দেয় না। এইদিকে গড ডুমের কাছে সবকিছু ছিল। সে রিড রিচার্ডস এর ফ্যামিলিকে বাঁচিয়ে তার নিজের ফ্যামিলি বানিয়ে ফেলেছিল, তাদের সবার মেমোরিজ ম্যানিপুলেট করে, যা সে সবসময় করতে চাইতো। এসব পেয়েও সে সুখী ছিল না, কারণ তার এত ক্ষমতা থাকা সত্ত্বেও অনেক কিছুই তার হাতের বাইরে ছিল, যেমন তার নিজের ফেসকে আবার আগের মতো করে ফেলা। সে চাইলেও এটা করতে পারবে না কোনোদিন, যা সে কারো কাছে প্রকাশ করতে পারছিল না। অন্যদিকে ওটোপলিসের মধ্যে এক ভয়ানক ফাইট শুরু হয়ে গিয়েছিল অলরেডি, কারণ সব থর্সরা কাবাল গ্রুপের মেম্বারসদের খুঁজে পেয়ে গিয়েছিল। তারা সবাই তাদের ফুল পাওয়ার্স লাগে কাবালদের টেক্কা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু খুব বাজেভাবে ব্যর্থ হয়, কারণ তাদের পাওয়ার্স লিমিটেড ছিল, যা গড ডুম তাদের দিয়েছিল। অন্যদিকে কাবালের সবাই
আউটসাইডার ছিল, যার জন্য তাদের পাওয়ার্স এর কোনো লিমিটস ছিল না। কোনো উপায় না পেয়ে তারা তাদের গডের কাছে সাহায্য চাইতে বাধ্য হয়। এদিকে শেরিফ স্ট্রেঞ্জ এসবের খবর পাওয়ার সাথে সাথে সব হিরোজদের নিয়ে এখানে পৌঁছে যায় একটি পোর্টাল ওপেন করে, কিন্তু তাদের কারোই রক্ষা ছিল না, কারণ এসব দেখে গড ডুম নিজে এসে পড়েছিল খেলার মোড় ঘোরানোর জন্য। সে সবার প্রথম তার বন্ধু রিড রিচার্ডস কে ডাক দেয়। কোথায় কোথায় না খুঁজেছি তোমাকে এতদিন, সব ইউনিভার্স, সব প্ল্যানেট, অবশেষে তোমার দেখা আমি পেয়ে গেলাম রিড। রিড রিচার্ডস তার কথার উপযুক্ত জবাব দেয়। ডক্টর ডুমের গড হওয়া নিয়ে উপহাস করে। ইভেন থ্যানোস তো গড ডুমকে ডাইরেক্ট মেরে ফেলার হুমকি পর্যন্ত দেয়। এসব অপমান শুনে গড ডুম শুধু একটি কথাই বলে, আই অ্যাম গড। এটা বলার সাথে সাথে তাদের সবার উপর মারাত্মক একটি থান্ডার স্ট্রাইক হয়, যে এটাকে তারা সবাই অলমোস্ট মারাই যাচ্ছিল। কিন্তু তখনই সাইক্লপস পিছন দিয়ে গড ডুমের উপর পাল্টা অ্যাটাক করে, যার কাছে তখন ফিউনিক্স ফোর্স ছিল, যেই হামলার প্রভাবে গড ডুমের আর্মর সহ গলতে শুরু করে। কিন্তু তবুও গড ডুম ওই অ্যাটাকের মধ্য দিয়েই সাইক্লপস গলা চেপে ধরে এবং এক নিমিষেই তার খেল খতম করে দেয়। গড ডুম এতটাই শক্তিশালী ছিল, কিন্তু এখানেই শেরিফ স্ট্রেঞ্জ সুযোগের সদ্ব্যবহার করে তার সঠিক চালটি চালে। সে তার স্পেল ইউজ করে সবাইকে গড ডুমের থেকে অনেক দূর পাঠিয়ে দেয়, যা দেখে গড ডুম একদম খুশি হয় না। ডুম তাকে জিজ্ঞেস করে, তুমি এটা কেন করলে? স্ট্রেঞ্জ জানায় যদি সে এটা না করতো তবে গড ডুম আজ সবাইকেই মেরে ফেলতো। এখানে তার অনেক পুরনো বন্ধুরা ছিল, যাদের সাথে সে এটা কখনোই হতে দিতে পারতো না। এটা শোনার সাথে সাথে গড ডুম তার সবচেয়ে বিশ্বস্ত সাথী শেরিফ স্ট্রেঞ্জকেও এক নিমিষে শেষ করে ফেলে। নতুন এক সকালের শুরু হয়, যেখানে সবাই ডক্টর স্ট্রেঞ্জের মৃত্যুর শোক মানাচ্ছিল, যার মধ্যে গড ডুমের ওয়াইফ সুজান ও তার দুই বাচ্চা ভ্যালেরিয়া আর ফ্র্যাঙ্কলিনও শামিল ছিল। তারা সবাই স্ট্রেঞ্জের মৃত্যুর জন্য আউটসাইডার্সদের মানে কাবাল ও ওইসব সুপার হিরোজদের দায়ী মানছিল, কেননা গড ডুম কাউকে জানতে দেয়নি যে ডক্টর স্ট্রেঞ্জকে আসলে সে নিজের হাতে মেরেছিল। ওই দিন রাতে ডক্টর ডুম আবার ওই একই জায়গায় এসে পড়ে যেখানে শেরিফ স্ট্রেঞ্জের মূর্তি বানানো হয়েছিল তার শ্রদ্ধার জন্য। সেই মূর্তির গুলোর নিচে একটি গোপন আন্ডারগ্রাউন্ড রুম ছিল, যা মূলত ঘর ছিল দ্য মলিকিউল ম্যানের। ডুম ওই ঘরটিতে প্রবেশ করার সাথে সাথে মলিকিউল ম্যান তাকে কোয়েশ্চেন করে, তুমি কি আমার খাবার জন্য কিছু এনেছ? ডুম তাকে বলে, না, আসলে অনেকদিন ধরে আমি একটু ব্যস্ত ছিলাম, তাই একদম মাথায় ছিল না। সে মলিকিউল ম্যানকে জানায় যে ডক্টর স্ট্রেঞ্জ আর নেই তাদের মাঝে, যা শুনে মলিকিউল ম্যান শকড হয়ে যায়, কারণ ডক্টর স্ট্রেঞ্জকে মেরে ফেলা সবার পক্ষে সম্ভব ছিল না। সে বুঝতে পেরে আসলে এই কাজটি কার। তাই মলিকিউল ম্যান গড ডুমকে আবার মনে করায় বিয়ন্ডার্সরা সব আর্থকে ধ্বংস করার জন্য আমাদেরকে টাইম বোম বানিয়ে মাল্টিভার্সের মধ্যে পাঠিয়েছিল, কিন্তু তারা একটাই ভুল করেছিল, আমাদের হিউম্যানস বানিয়ে। হিউম্যানস হবার কারণে আমাদের কাছে সবসময় একটি চয়েস ছিল যে আমরা কি করব আর কি করব না, আর আমার চয়েস ছিল তুমি। আমি তোমাকে চুজ করেছিলাম সব আর্থকে বাঁচানোর জন্য, সব হিউম্যানসদেরকে বাঁচানোর জন্য, কিন্তু তুমিও দেখি ওই একই কেওস শুরু করলে। গড ডুমের এই কাজে মলিকিউল ম্যান অনেকটা ডিসঅ্যাপয়েন্ট ছিল, যা অনেকটা চিন্তারও বিষয় ছিল, কারণ গড ডুমের এত পাওয়ারসের পিছনে একমাত্র সোর্স ছিল এই মলিকিউল ম্যান, যা তারা দুজন মিলে অর্জন করেছিল অন্য সব ইউনিভার্সের মলিকিউল ম্যানসদের মেরে অবশেষে বিয়ন্ডার্সদের হারিয়ে। মূলত এই পথেই তারা একজন মলিকিউল ম্যানের কাছে পৌঁছাতে লেট করে ফেলেছিল, যার জন্য ওই মলিকিউল ম্যান বিয়ন্ডার্সদের প্ল্যান অনুযায়ী ওই আর্থটিকে ব্লাস্ট করে ফেলে, যার ফলে মাল্টিভার্সের সব আর্থের ব্যালেন্স নষ্ট হয়ে যায়, আর এভাবেই ইনকারশনের সূচনা হয়, যা কেউই আশা করেনি। তাই অবশ্যই কোনো উপায় না পেয়ে ডক্টর ডুমের কথা অনুযায়ী তারা বিয়ন্ডার্সদের পাওয়ার্স দিয়ে এই নতুন ব্যাটল ওয়ার্ল্ডের জন্ম দেয়, এবং যাদেরকে বাঁচানো সম্ভব তাদের সবাইকে নিয়ে নিউ ওয়ার্ল্ডকে নিয়ে আগে বাড়তে শুরু করে নির্দিষ্ট লিমিটেশনের মধ্যে, যার মধ্যে সবার শক্তি লিমিটেড ছিল। আর এই পথে শুরু থেকে শেষ পর্যন্ত এত বছর ধরে ডক্টর স্ট্রেঞ্জ তার সাথেই ছিল, তাদের সাহায্য করেছিল প্রত্যেকটি পদক্ষেপে একজন বিশ্বস্ত বন্ধুর মতো, কিন্তু তবুও তাকে মারার আগে গড ডুম একবারও ভাবেনি। তাই মলিকিউল ম্যান একটু চিন্তিত ছিল এবার। এইদিকে জানতে পারে ডক্টর স্ট্রেঞ্জ আসলে সবাইকে সঠিক জায়গার মধ্যেই পাঠিয়েছিল মারা যাওয়ার আগে। জেন পৌঁছে গিয়েছিল অন্য সব থর্সদের সাথে। আমাদের রিড রিচার্ডস আলটিমেট ইউনিভার্সের রিড রিচার্ডস একসাথে এসে পড়েছিল একটি অ্যাডভান্স স্পেসশিপের মধ্যে, যাদের সাথে আমাদের পিটার কুইলও ছিল। ব্ল্যাক প্যান্থার আর নেমোর একসাথে আবার স্ট্রেঞ্জের ওই গোপন আস্তানায় পৌঁছে গিয়েছিল, এবং থ্যানোস সহ অন্য সব ভিলেন্সরা মূলত ব্যাটল ওয়ার্ল্ডের বাহিরে একদম নিচের স্তরে মানে শিল্ডের ওই পাশে এসে পৌঁছেছিল, যেখানে সব বিপজ্জনক ক্রিয়েচার্সরা থাকতো। এখন এই সময়ের মধ্যে জেন ফস্টার সব থর্সদের কনভিন্স করে ফেলে গড ডুমের বিরুদ্ধে। ওই যে ডক্টর স্ট্রেঞ্জ তার প্যালেসের মধ্যে দুইটি জিনিস রেখে গিয়েছিল। নেমোরের জন্য ছিল একটি টেলিপোর্টেশন ডিভাইস, আর ব্ল্যাক প্যান্থারের জন্য ছিল পুরো একটি ইনফিনিটি গাউন্টলেট, যার মধ্যে সবগুলো ইনফিনিটি
ইনফিনিটি স্টোনসও একত্র করা ছিল, যা দেখে তারা দুজনই একদম অবাক হয়ে রয়ে যায়। অন্যদিকে দুইজন রিড রিচার্ডসও তাদের বুদ্ধি কাজে লাগিয়ে গড ডুমের পাওয়ার সোর্স খুঁজে বের করে ফেলেছিল। আলটিমেট ইউনিভার্সের রিড মূলত ইভিল ছিল, তাই সে পদে পদে আমাদের রিড রিচার্ডসকে হেনস্থা করার চেষ্টা করছিল। এই উদ্দেশ্যে সে গড ডুমের ফ্যামিলির পিকচার্স দেখায়, যাতে সুজান, ভ্যালেরিয়া ও ফ্র্যাঙ্কলিন ছিল, যারা মূলত আমাদের এই রিড রিচার্ডসের হারিয়ে যাওয়া ফ্যামিলি, যাদের সে হারিয়ে ফেলেছিল ইনকারশনের সময়। যা দেখে আমাদের রিড কিছু সময়ের জন্য পুরোপুরি ভেঙে পড়ে। এইসবের মধ্যে স্পাইডারম্যানসরাও রিডের দেখানো ডিরেকশন অনুযায়ী ডুমের পাওয়ার সোর্সের কাছে এসে পড়েছিল, যা ছিল মলিকিউল ম্যানের ঘর। অন্যদিকে এইসবের ব্যাপারে গড ডুম একদম অজানা ছিল, কারণ তার রাজ্যের সব প্রজারা তার বিরুদ্ধে হঠাৎ বিদ্রোহ করা শুরু করে দিয়েছিল কিছু ভিলেন্সদের উস্কানিতে। তাই সে মিস্টার সিনিস্টার, অ্যাপোক্লিপস সহ আরো কিছু সুপার ভিলেন্সদের পাঠায় তাদেরকে কন্ট্রোল করার জন্য, যারা মূলত দায়িত্বে ছিল ওইসব কিংডমের। কিন্তু সেখানেও সবকিছু হাতের বাইরে চলে যায়, যার জন্য অনেক ভয়ানক ফাইট শুরু হয়। ডুম কোনো কিছু বুঝতে না পারে থর্সদের ডেকে পাঠায় এই সবকিছু সামলানোর জন্য, কিন্তু থর্সদের এখন লিড করছিল জেন ফস্টার, যা দেখে গড ডুম বুঝে যায় আমাকে ধোঁকা দেওয়া হয়েছে। তখন তাদের শিল্ডের দেয়াল ভেঙে উঠে আসে বেন গ্রিম, যাকে মূলত গড ডুম তাদের শিল্ডের দেয়াল বানিয়ে রেখেছিল, যাতে ওই পাশের কেউ এই ওয়ার্ল্ডে প্রবেশ করতে না পারে। বেন গ্রিমকে আসলে থ্যানোস জাগিয়ে তুলেছিল। সে এসে হাল্কদের শিপকে একদম চুরমার করে দেয় এবং গ্যালাক্টোসের সাথে ফাইটে জড়িয়ে পড়ে, যাকে গড ডুমের পক্ষ থেকে ফ্র্যাঙ্কলিন কন্ট্রোল করছিল। বেন গ্রিম ফ্র্যাঙ্কলিনকে চিনে ফেলে। ফ্র্যাঙ্কলিন মূলত তার বন্ধু রিড রিচার্ডস আর সুজানের ছেলে হওয়ায় সে কিছুটা দুর্বল হয়ে পড়ে, তাকে অ্যাটাক করতে চায় না, যার অ্যাডভান্টেজ নিয়ে গ্যালাক্টোস তাকে শেষ করে ফেলে। রেডরাও মূলত ওই মূর্তির সামনে এসে পড়েছিল তাদের প্ল্যান এক্সিকিউট করতে, যার আন্ডারগ্রাউন্ডে মলিকিউল ম্যান ছিল। তাদেরকে ড্রপ করে স্টারলট ক্যাসেল ডুমের ভিতরে এসে পড়েছিল, যাকে ব্ল্যাক সোয়ান ধরে ফেলে। ব্ল্যাক সোয়ান তাকে মেরে মেরে একদম ঘায়েল করে ফেলে, কিন্তু স্টারলট শুধু তাকে ফাপড়ি মারছিল। আমাকে রাগালে কিন্তু একদম ভালো হবে না, আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, পরে কিন্তু আফসোস করো না। ব্ল্যাক সোয়ান তার কথাকে একদম সিরিয়াসলি না নিয়ে তাকে আরো বেশি মারা শুরু করে। তাই স্টারলট তার মুখে থাকা একটি টুথপিক বের করে তার পাশ থাকা গড ডুমের সিংহাসনের মধ্যে একদম বিধিয়ে দেয়। আর সাথে সাথে গড ডুমের ক্যাসেল ভেঙে বিশাল গ্রুট জেগে উঠে, যাকে গড ডুম নিজের সিংহাসন বানিয়ে রেখেছিল এতদিন, যাকে স্টারলট চিনতে পেরে যাওয়ায় এত বড় বড় ফাপড় মারছিল। গ্রুট জেগে যাওয়ায় পরিস্থিতি আরো হাতের বাহিরে চলে যায়। তাই গড ডুম নিজেই ফাইট জোনের মধ্যে নেমে পড়ে, যার সামনে ছিল থ্যানোস। থ্যানোস তাকে উপহাস করা শুরু করে, তাকে উইক, গড, ইউজলেস, সামান্য হিউম্যান এইসব বলে। তবুও গড ডুম তার সাথে ফাইট করে না, কারণ সে পরিস্থিতি কন্ট্রোলে আনতে চাচ্ছিল। থ্যানোস তাকে আবার উপহাস করা শুরু করে, তোর গড হওয়ার কোনো অধিকারই নেই এইসব বলে রাগিয়ে ফেলে। তাই গড ডুম সময় নষ্ট না করে থ্যানোসের বডি থেকে তার স্কেলিটন টান দিয়ে বের করে একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলে এক নিমিষে, যা দেখে অন্য সব ভিলেন্সরাও একদম আতঙ্কে পড়ে যায়। কিন্তু তখনই সব ইনফিনিটি স্টোনস এর সাথে এন্ট্রি নেয় আমাদের ব্ল্যাক প্যান্থার ও নেমর, যারা শিল্ডের ভেতর থেকে মার্বেল জম্বিসদেরও ফাইটে নিয়ে এসে পড়েছিল, যা দেখে গড ডুম আরো উল্টো আতঙ্কে পড়ে যায়। ডুম কিছু করে উঠবার আগেই ব্ল্যাক প্যান্থার ও নেমর তাকে ফ্রিজ বানিয়ে একদম টুকরো টুকরো করে ফেলে, কিন্তু গড ডুম সেখান থেকে উঠে যায়, নিজের শরীরকে আবার রিজেনারেট করে এবং তাদের হামলার উপযুক্ত জবাব দেয়। এইদিকে রিডরা মলিকিউল ম্যান পর্যন্ত পৌঁছে গিয়েছিল, যেখানে অ্যাজ এক্সপেক্টেড ইভেল রিড নিজেই গড হবার লোভে আমাদের রিড রিচার্ডসকে ধোকা দিয়ে একটি বাবলের মধ্যে আটকে ফেলে। সে তাকে বলে, আমি দেখেছি তোমাকে ওই মহিলার জন্য কাঁদতে, যে এখন তোমার কেউ না, লিটারালি কেউ না। তোমার কি মনে হয় তোমার মতো এমন ইউজলেস, ইমোশনাল, উইক পারসন গড হবার যোগ্য? তোমাকে কে গড বানাবে? হ্যাঁ, আমি বানাবো। তার পেছন থেকে মলিকিউল ম্যান এটা বলে উঠে এবং এটা বলার সাথে সাথে সে একদম পিস পিস করে ইভেল রিডকে মেরে ফেলে। এই দিয়ে গড ডুম ব্ল্যাক প্যান্থারকে আধমরা করে ফেলেছিল, তবু ব্ল্যাক প্যান্থার হাসছিল, যার হাসি দেখে সে বুঝতে পেরে যায় এই সব ফাইট আসলে ডিস্ট্রাকশন ছিল তাকে আটকে রাখার জন্য। তাই সে সন্দেহ করে সাথে সাথে মলিকিউল ম্যানের কাছে চলে আসে, যেখানে সে রিড রিচার্ডসকে দেখে একদম বিরক্ত হয়ে যায়। সে রিডকে বলে, সারাটা জীবন তুমি আমার কাজের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছো কেন, যখন তোমরা সবাই নিজেদের ফ্যামিলিকে পর্যন্ত বাঁচতে পারছিলে না? আমি এই নিউ ওয়ার্ল্ডটি ক্রিয়েট করেছি তোমাদের জন্য, তাদের সবাইকে নতুন একটি জীবন দিয়েছি, এটা কি যথেষ্ট নয়? যাই হোক, আমি তোমাকে আর টলারেট করতে পারবো না, তাই আমি আজই তোমার খেল শেষ করব। এটা বলেই গড ডুম সাথে সাথে একটি স্ন্যাপ করে, যা দেখে রেড কিছুটা হলেও ভয় পেয়ে যায়, কিন্তু তাতে আর কোনো কাজ হয় না, কারণ মলিকিউল ম্যান ডক্টর ডুমের আসল রূপ দেখে ফেলেছিল। তাই সে তার সব পাওয়ার্স কেড়ে নিয়ে
ফেলেছিল, আর এই সুযোগ পেয়ে রিড রিচার্ডস তাকে তার লম্বা হাত পা দিয়ে পেঁচিয়ে ফেলে। সে তাকে পেঁচাতে থাকে যতক্ষণ না পর্যন্ত তার শ্বাস বন্ধ হয়ে যায়। তুই আমার ফ্যামিলিকে চুরি করেছিস, তুই আমাদের সবাইকে ব্যবহার করেছিস শুধুমাত্র নিজের স্বার্থের জন্য, আর আমি যদি তোর জায়গায় থাকতাম তবে কখনই এসব হতো না। আমি আরো একটি বেটার ওয়ার্ল্ড বানাতে পারতাম, যা তুই চেয়েও বানাতে পারছিস না, কারণ তুই এত পাওয়ারস এর যোগ্যই নোস। ডক্টর ডুম নিজেও তার সব ভুলগুলো জানতো, তাই সে মাথা নিচু করে রিডের কথায় সম্মতি জানায়, যা শুনে সাথে সাথে মলিকিউল ম্যান তার ডিসিশন নিয়ে ফেলে। ঠিক আছে, দুইজনেরই সম্মতি আছে যেহেতু, মলিকিউল ম্যানকে আটকানোর আগে এই বেটার ওয়ার্ল্ডের মধ্যে বড় একটি ব্লাস্ট হয় এবং সবকিছু ব্লার হয়ে যায়। 8 মাস পর একটি আননোন জায়গায় আমাদের রিড রিচার্ড তার ফ্যামিলি মেম্বারসদের একসাথে দেখা যায়, যাদের সবার মেমোরিজ আবার ব্যাক এসে পড়েছিল। এখন মূলত রিড মলিকিউল ম্যানের সব পাওয়ার্স পেয়ে গিয়েছিল। তারা পুরো ফ্যামিলি মিলে নিউ ইউনিভার্স ক্রিয়েট করছিল, যাদেরকে রিড তার পাওয়ার্স দিয়ে নিউ রিয়েলিটি বানিয়ে ছেড়ে দিচ্ছিল। যেই রিয়েলিটিস গুলোর মধ্যে সবাই ফ্রি ছিল, কোনো লিমিটেশনস ছিল না, আর প্রত্যেকটি রিয়েলিটির মধ্যে মলিকিউল ম্যান তার একটি করে অংশ ছেড়ে দিচ্ছিল, যাদের কাজ এখন ওই রিয়েলিটি গুলোকে, ওই আর্থ গুলোকে প্রোটেক্ট করা। এই একজন মলিকিউল ম্যানের মধ্যে অসংখ্য মলিকিউল ম্যানের পার্ট ছিল বলে সে সবসময় ক্ষুধার্ত থাকতো। আর লাস্ট তার ক্ষুধা মিটিয়েছিল আমাদের মাইলস মরালেস, যখন তারা তার সন্ধান পেয়েছিল। তাই মলিকিউল ম্যান রিটার্ন গিফট হিসেবে মাইলস মরালেসের নিউ ওয়ার্ল্ডের মধ্যে তার বাবা মাকে আবার জীবিত করে ফেলে, যে ওয়ার্ল্ডকে মধ্যে প্রাইম আর্থ নাম দেওয়া হয়েছে, যার মধ্যে দুজন স্পাইডারম্যান এক্সিস্ট করবে এখন থেকে। এমনকি তারা প্রত্যেকটা ইউনিভার্সের মধ্যে ডক্টর ডোমকেও আবার জীবিত করে দিয়েছিল, তাও তার ক্লিয়ার নর্মাল ফেসের সাথে। কেননা আমাদের রিড রিচার্ডসের বানানো রিয়েলিটির মধ্যে সবাই হাসি খুশি থাকবে। এখানে এই কমিক বুকটি শেষ হয়। আশা করি আমাদের এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের পাশে থাকবেন। আজ চলি, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন স্টে হ্যাপি। আল্লাহ হাফেজ।